হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, যারা আজকে ডেমনস্ট্রেশন দেওয়ার কথা, রেডি? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। আচ্ছা, হ্যাঁ প্রথমে ম্যাম। কে দেবে? হ্যাঁ, শিল্পাদি আগে দিই। আচ্ছা, শিল্পা আগে দেবে। তাহলে শিল্পা শুরু করে দাও, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে ওদিকে। শিল্পা। হ্যাঁ, শিল্পা, মিউটটা আনমিউট করবে। প্রেজেন্টেশন হচ্ছে, করো। হ্যাঁ, বাহ, কি হলো? চলে গেছে। আরেকবার করো। ম্যাম আবার ফার্স্ট থেকে করব? হ্যাঁ, এই তো হয়েছে, করো। এসেছে এসেছে। হ্যাঁ হ্যাঁ, বলতে শুরু করো। একদম তুমি যেরকম যা আচ্ছা। প্রিপারেশন নিয়েছো সেরকম ভাবে তোমার মতো করে শুরু করো। তারপরে আমরা বলবো, আফটার টিচিং বলবো কোনটা কি করলে আরো ভালো হয়, কোন জায়গাটা ভালো হয়েছে, ইমপ্রুভমেন্টের জন্য আরো কি করতে হবে। হ্যাঁ, শুরু করো। হুম। গুড ইভিনিং স্টুডেন্ট। আচ্ছা, আমি তোমাদের প্রথমেই একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা, ইংরেজরা আমাদের ভারতবর্ষে কেন এসেছিল তোমরা কি কেউ বলতে পারবে? ইংরেজরা আমাদের ভারতবর্ষে কেন এসেছিল? তোমাদের কি আমাদের কারো উপর জানা আছে? আমাদের উপর শাসন করতে, হ্যালো। এলাকা দখলের জন্য। না, সবার প্রথমে তো সেইভাবে ঢোকেনি ওরা। অন্য কোনো, মানে সহজেই তো তাদের পথটা বাণিজ্য প্রশস্ত থাকে তা- না। তাদের বাণিজ্য ব্যবসা বিস্তার বাণিজ্য করতে। একদম তাই। করতে। হুম। তারা ব্যবসা বাণিজ্য করতেই এসেছিল। এবার বলতে পারবে সাধারণত ব্যবসা বাণিজ্য কোথায় হয়, শহরে হয় নাকি গ্রামে হয়? নদীর ধারে মূলত, যেখানে নদী বেশ করে মূলত গড়ে ওঠে, কিন্তু যেখানে লোকজনের সমাগম বেশি, সেটা গ্রামে হতে পারে, আচ্ছা। শহরেও। হুম। মানে সাধারণত যেখানে লোক বসতি বেশি বা যেখানে মানুষের ধরো আর্থিক লেনদেনটা বেশি হচ্ছে, বা যেটা ব্যবসা বাণিজ্যের মূলত প্রাণকেন্দ্র, তাই তো? এবার বলছি, আবার অনেক অন্য কারণেও হতে পারে, ধরো রাজনৈতিক বা প্রশাসনিক কারণেও হতে পারে যেটা প্রাণকেন্দ্র হয়ে ওঠে। আর হচ্ছে, ব্যবসা বাণিজ্যের জন্য যেটাকে মূলত বেছে নেওয়া হয় সেটা হচ্ছে শহর। আর এই শহরটা নানা কারণে গড়ে ওঠে। আর হ্যালো। শোনা যাচ্ছে, বলো। ভারত ভারতের রাজনীতি ও অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এ- এই শহরগুলি। এই শহরগুলির মধ্যে আমি যেটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে দিল্লি। তোমরা কি কেউ দিল্লি ছাড়া অন্য কোনো শহরের নাম বলতে পারবে যেটা সেই সময়ে বাণিজ্য কেন্দ্র হিসেবে দেখা হতো? বোম্বে। হ্যাঁ, ম্যাম, সেটা বোম্বে হতে হবে। পারে, বা বাংলার, হ্যাঁ হতে পারে, বা বাংলার ধরো পান্ডুয়া হতে পারে। আর ধরো নবদ্বীপ হতে পারে, যেটা আমাদের কলেজের খুব কাছেই রয়েছে। বা চট্টগ্রাম হতে পারে, পাঞ্জাবের লাহোর হতে পারে, এইগুলো হতে পারে। ঠিক আছে। তা আজকে আমি আমার পাঠ শুরু করব, যেটা আমার বিষয় হচ্ছে নগর বণিক ও বাণিজ্য। ঠিক আছে। এই দিল্লি শহর সম্পর্কে প্রথমেই যেটা আমার বলার, সেটা হচ্ছে দিল্লির ভৌগোলিক অবস্থান। সেটা কোথায় অবস্থিত? না, আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত, যা যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে অবস্থিত। আর একটা কথা বললে তোমরা হয়তো আরেকটু ভালো করে বুঝতে পারবে, সেটা হচ্ছে আমরা মহাভারতের কথা সবাই জানি। সেই মহাভারতে যে ইন্দ্রপ্রস্থ বলে যে নগরটি ছিল, সেটিকে আধুনিক যে দিল্লি উল্লেখ করা যাচ্ছে সেটাই হচ্ছে আজকের দিল্লি শহর। ঠিক আছে। এই দিল্লি শহরটি কারা নামকরণ করেছিল?
মৌর্য শাসকদের জনৈক বংশধরেরা খ্রিস্টপূর্ব প্রথম শতকে এই দিল্লি শহরটির নামকরণ করেছিল। তাছাড়াও অনেককাল পরে খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকদের একটি গোষ্ঠী এই দিল্লিতে শাসন করত। আর কি করত? তাদের হটিয়ে চৌহান রাজপুতরা খ্রিস্টীয় দ্বাদশ শতকে দিল্লি দখল করে নেয়। আর এই দিল্লি শহরের উৎপত্তির দুটো পর্যায় রয়েছে। সেটি কি কি? না, একটা হলো খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকের দিল্লি, আর অপরটা কি হলো, সেটা হচ্ছে সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। দেখো, আমরা যে একটা দিল্লি 7টা শহর আছে, সেই 7টা শহরকে একটা ম্যাপের মধ্যে দেখিয়েছি। শাহজাহানাবাদ পাশ থেকে দেখো 7 নম্বরে লিখে আমি শাহজাহানাবাদটা লিখে দিয়েছি। ওটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওই জায়গাটাতে শাহজাহানাবাদ শহরটি রয়েছে। আর কি রয়েছে না, কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথারোকে কেন্দ্র করে। সেটা দেখো, তুমি ম্যাপের 1 নম্বরে একটা সবুজ রঙের কালি দিয়ে লেখা আছে কিলোরাই পিথারো। এই জায়গাটাতে এই শহরটা অবস্থিত। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবনের আমলে গিয়াসপুর নামে একটি শহরতলি তৈরি হয়েছিল। সেটা কোথায় অবস্থিত ছিল? এই যে যমুনা নদীটা দেখতে পাচ্ছ, তার যমুনার সেই পাড়েই অবস্থিত ছিল। বলবনের পৌত্র কায়কাবাদ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে যমুনার তীরে কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন। দেখো, এই যমুনা নদীর তীরে একটা বক্সের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের জন্য, কিলোঘড়ি লিখে দিয়েছি। এইখানে প্রাসাদটা ঠিক এই জায়গাটাতে তৈরি করেছিল। তোমরা দেখতে পাচ্ছ কিলোঘড়ি প্রাসাদের যে অংশটা আমি চিহ্নিত করেছি, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখতে ঠিক পাচ্ছি। আছে। জালাউদ্দিন খলজির আমলে একে ঘিরেই নতুন শহর তৈরি হয়। এই শহরে কারা কারা এসেছিল? না, আমির সর্দার শ্রেণীর লোকেরা এসে ভিড় করেছিল। এবং তাদের মধ্যে আরো কারা কারা ছিল? গায়ক ছিল, বাজনাদারের নানান মানুষজনও এখানে ছিল। সাধারণত একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে সুলতান ইলতুৎমিশের আমলে একজন ঐতিহাসিক ছিলেন, তার নাম হলো ইসামি। তিনি কত 1211 থেকে 1236 খ্রিস্টাব্দের মধ্যে এসেছিলেন, এবং তিনি এই দিল্লির যে শহরটা গড়ে উঠেছিল তার সম্পর্কে একটি মজার কথা বর্ণনা করেছিলেন। সেটি হলো যে, ধরো প্রদীপের আলোক শিখা, তার চারপাশে দেখবে যখন আমাদের অন্ধকার লাইট লোডশেডিং হয়ে যায়, তখন যখন প্রদীপের শিখা জ্বলে, তখন তার চারপাশে দেখবে বিভিন্ন পোকামাকড় এসে পড়ে। এই সেই রকমই এই দিল্লি যে শহরটা গড়ে উঠেছিল, তার চারপাশে বিভিন্ন যেরকম ইরান, চীন, মধ্য এশিয়া, বাইজেন্টাইন থেকে বিভিন্ন অভিজাত ব্যক্তি, নানা ধরনের শিল্পী, কারিগর, চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, সাধু, সন্ত সকলেই এসে এই দিল্লি শহরটাতে কি করেছিল? ভিড় করেছিল। তারপরে আর একটু বলি, সুলতান আলাউদ্দিন খলজির সময় মোগল মঙ্গল আক্রমণের হাত থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য সিঁড়িতে শক্তপোক্ত একটি কেল্লা বানানো হয়েছিল। এই সিঁড়িটা দেখো, যে আমরা প্রথমে যেটা দেখলাম কিলোরাই পিথারো, তার পাশেই যে একটা বক্স আছে, সেখানে 2 নম্বর দিয়ে দেখো তো। সুলতান গিয়াসউদ্দিন তুগলক অনুচরদের নিয়ে বসবাসের জন্য পুরনো শহর থেকে দূরে বানিয়েছিলেন তুগলকাবাদ। তুগলকাবাদটা তোমরা দেখতে পাবে, দেখো 3 নম্বরে তুগলকাবাদ লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা জায়গা আলাদা হ্যাঁ ম্যাম, করে দেখা যাচ্ছে। ম্যাপের মধ্যে দেখানো হয়েছে 3 নম্বর দিয়ে তুগলকাবাদ। হুম। তবে সেটি কখনোই পুরোপুরি একটি রাজধানী বা বাণিজ্য কেন্দ্র হয়ে গড়ে উঠতে পারেনি। সেটা শুধুমাত্র ওই অনুচরদের বসবাসের জন্যই বানানো হয়েছিল।
তারপরে মোহাম্মদ বিন তুগলকের কথা আমরা সকলেই জানি। তিনি কি করেছিলেন না, তার আমলে তিনি কুতুব দিল্লি সিঁড়ি ও তার নিজের তৈরি তিনি আরেকটা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে জাহানপনাহকে একটি প্রাচীর দিয়ে ঘিরে বৃহত্তর শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। সেটি কোথায় দেখো, যে সিঁড়িটা তোমাদের যে দেখালাম সেখানে 4 নম্বর দিয়ে আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ? কিন্তু সে কাজ অসমাপ্ত রয়ে যায়। এত কিছুর মধ্যে সুলতানি আমলের প্রথম দিল্লি কখনোই গুরুত্ব হারায়নি। এই পুরনো দিল্লিটা রয়েছে, যে প্রথম দিল্লি বা পুরনো দিল্লি যেটাকে বলা হয়, সেটা দেখো এই 6 নম্বরে আমি দেখিয়েছি। ঠিক এই জায়গাটা যমুনা নদী পাশে দেখো বক্স করে দেখানো আছে, এটা হচ্ছে পুরনো দিল্লি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। দেখতে পেয়েছো তোমরা পুরনো দিল্লিটা? হ্যাঁ ম্যাম, পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, এই শহরের কিছু তথ্য আমি আরো সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা চার্টের মধ্যে, এটা তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে এবং পরীক্ষার সময় যদি শর্ট প্রশ্ন আসে তাহলেও সেই ক্ষেত্রেও অনেক হেল্প করবে। দেখো, আমি শহরের নাম, প্রতিষ্ঠাতা, রাজবংশ আর সময়, এই 4টে কলাম করেছি। সেখানে দেখো বলে দিয়েছি কিলোরায় পিথারো। এর প্রতিষ্ঠাতাকে, না প্রতিষ্ঠাতা হলেন পৃথ্বীরাজ। এটি কোন রাজবংশের আমলে ছিলেন তিনি, না চৌহান বা রাজপুত। আর সময়কালটাতে এই শহরটির প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বরে দেখো তুগলকাবাদ, গিয়াসউদ্দিন তুগলক। ইনি কোন রাজবংশে ছিলেন, তুগলক রাজবংশে, আনুমানিক 1321 খ্রিস্টাব্দের সময়কালে। 4 নম্বরে যে শহরটি রয়েছে সেটা হচ্ছে, সেই বলেছিলাম মোহাম্মদ বিন তুগলকের নিজস্ব তৈরি করা একটি শহর, সেটা হচ্ছে জাহানপনাহ। প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ বিন তুগলক, রাজবংশ হলো তুগলক, আর আনুমানিক 1325 খ্রিস্টাব্দ। 5 নম্বরে আছে ফিরোজাবাদ, বা সেটি ফিরোজ শাহ কোটালা নামেও পরিচিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগলক আর রাজবংশ তুগলক, আর এটির সময়কাল হচ্ছে আনুমানিক 1354 খ্রিস্টাব্দ। 5 নম্বর হচ্ছে পুরনো কেল্লা, আমরা সবাই জানি তার আরেক নাম দিন পানাহ বা শেরগাহ। সেটি প্রতিষ্ঠা করেছিলেন হুমায়ুন শের শাহ, মুঘল সুর বা আফগান রাজবংশ, আনুমানিক 1533। কারো কারো মানে এই সময়কালটা হচ্ছে আনুমানিক 1540 খ্রিস্টাব্দ। 7 নম্বরে হচ্ছে শাহজাহানাবাদ, যেটা প্রতিষ্ঠা করেছিলেন শাহজাহান, আর এটি শাহজাহানের রাজবংশ ছিল মুঘল, আর এটি হয়েছিল আনুমানিক 1639 খ্রিস্টাব্দ। দিল্লি শহর সম্পর্কে অনেক কিছু বলার আছে। এই দিল্লি শহর নিয়ে তো গল্পের শেষ নেই। তাছাড়াও আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া ও সুলতান গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল নিয়ে। একবার সুলতান গিয়াসউদ্দিন নিজামুদ্দিন আউলিয়াকে শহরের বাইরে নির্বাসন দিয়েছিলেন, তাতেও নিজামুদ্দিন দমে যাননি। এরপর সুলতান এক যুদ্ধযাত্রা গেলেন বাংলাদেশে। যাওয়ার সময় হুকুম করলেন যে তিনি রাজধানীতে ফেরার আগেই যেন নিজামুদ্দিন পাকাপাকিভাবে শহর ছেড়ে চলে যান। নিজামুদ্দিনের শিষ্যরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। নিজামুদ্দিন তাদের শুধু বললেন, হনুদ দিল্লি দূর অস্ত, মানে কি না দিল্লি এখনো অনেক দূর। যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে সুলতান গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য একটি মঞ্চ বা শামিয়ানা শুদ্ধ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে গিয়াসউদ্দিন মারা যান, আর সুলতান তার রাজধানীতে ফেরা হলো না। এই ঘটনায় দিল্লিতে নিজামুদ্দিনের জয় জয়কার ঘোষিত হলো। এইভাবে অনেক কিছুই প্রচলিত আছে এই দিল্লি শহরকে নিয়ে। তাছাড়া এখানে অনেক সুফি সাধক
পর্যটকরা এসে তাদের বিস্তার লাভ ঘটিয়েছিল। তাছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক সুবিধা, অনেক কিছু এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেন ঘাঁটি হয়ে উঠেছিল এই দিল্লি শহর। আর খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে এই দিল্লি শহরের চেহারা একদম বদলে যায়। এখানকার পাথুরে যে এলাকা নিয়ে শহর তৈরি না করে ফিরোজ তুগলক কি করেছিল, ফিরোজাবাদ শহর গড়লেন এবং মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। আর এই কোটলা মানে কি? কোটলা মানে হচ্ছে দুর্গ। এই শহর ছিল যমুনা নদী পার বরাবর। এই পরিকল্পনার ফলে কি হলো, শহরের জলের যে সমস্যা ছিল সেটা মিটে গেল। আর নগরকে এইটুকু জানলাম। তো এখানে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো, বাকিটা আমরা পরের দিনের ক্লাসে করবো। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, পেরেছি। আচ্ছা, এই তোমাদের চারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? না ম্যাম। আশা করি এটা তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে বা সালগুলো মনে রাখতেও অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এখানেই থামো। না ম্যাম, আচ্ছা শিল্পা, এমনি সব ঠিকঠাকই আছে? তোমার ওখানে একটু নেটওয়ার্ক প্রবলেম বলে একটু কেটে কেটে যাচ্ছিল মাঝখানে। এমনি ঠিক আছে? হুম। আহ, ম্যাম, আর প্রথম দিন তো ভয়ে একটু হ্যাঁ আটকে আটকেও যাচ্ছিল হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এমনি ঠিক আছে, ভালোই এক্সপ্লেন করেছো। আচ্ছা, এরপরে কে দেবে? ঠিক আছে ম্যাম দেবো? দাও। ম্যাম, আমি দেবো। আচ্ছা আচ্ছা, দাও, অঞ্জন দাও, তারপর পায়েল দিও। হ্যাঁ। আচ্ছা। গুড আফটারনুন স্টুডেন্টস। এই ক্লাসে গুড তোমরা যদি আফটারনুন স্যার। কোঅপারেটিভ করো, ইন্টারাকশনের মাধ্যমে, আমরা আশা করি ক্লাসটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমাদের পাঠ্যের বিষয় হচ্ছে ভারতীয় সংবিধান। এটা খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। শুধু তোমাদের এই ক্লাস 8-এর জন্যই নয়, তোমরা যদি পরবর্তী ক্ষেত্রে কোনো বৃত্তিমূলক পরীক্ষা দাও বা চাকরি কোনো পরীক্ষা দাও, সেক্ষেত্রে এটাও কাজে আসবে। সুতরাং খুব মন দিয়ে ক্লাসটা শুনবে, আশা করি তোমাদের খুব কাজে আসবে। আজকে আমাদের পাঠ্যের একক হচ্ছে ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান একটা খুব বড় চ্যাপ্টার, কিন্তু আমরা কিছু উপএকক আজকের ক্লাসে পড়বো। সেই উপএককগুলির মধ্যে হচ্ছে ভারতীয় সংবিধান, সংবিধানের প্রস্তাবনা, আঞ্চলিক স্বায়ত্তশাসন, পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌর ব্যবস্থা। প্রথমেই আসি ভারতীয় সংবিধান। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ সংবিধান। আচ্ছা, সংবিধান সম্বন্ধে কারোর কি কোনো ধারণা আছে? যদি ধারণা থাকে বা যেটা জানো সেটা শেয়ার করতে পারো সংবিধান সম্বন্ধে। কেউ কি বলতে পারবে স্যার, সংবিধান কি? সংবিধান অনেক নিয়ম থাকে, অনেক নিয়মটা লেখা থাকে ওখানে। বাহ, নিয়ম, খুব ভালো। আর ধারাবলী, কেউ? বিভিন্ন বিভিন্ন রকম ধারা। বাহ বাহ। আর স্যার, বাহ। যেখানে অনেক কিছু নিয়ম আর লেখা কেউ? থাকে, ধারা লেখা থাকে। মানে আমরা আমাদের যে কোনো বই খুললেই স্যার বাহ, দেখতে পাই যে সংবিধান কথাটা প্রথমেই লেখা আছে, তার মধ্যে অনেক নিয়ম রয়েছে লেখা। তো সেখান থেকেই সংবিধান শব্দটা আমরা দেখেছি। খুব সুন্দর। বাহ। আর কেউ বলবে? আচ্ছা দেখো, তাহলে সংবিধান, সংবিধান এক্ষুনি প্রিয়াঙ্কা যেটা বললো, যে আমরা যদি যে কোনো বই পড়ি, পাঠ্যের বইয়ে প্রথমেই থাকে ভারতীয় সংবিধান বা প্রিএমবেল, যেটা দেয়া থাকে বা প্রস্তাবনাটা দেয়া থাকে। তা সংবিধানকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, সং আর বিধান,
সং মানে হচ্ছে সংশ্লিষ্ট মানে নির্দিষ্ট কিছু, আর বিধান মানে হচ্ছে আমরা জানি যে নিয়ম বা কোনো আইন। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে সংশ্লিষ্ট কিছু নিয়ম বা সংশ্লিষ্ট কিছু আইন। তার মানে আমরা এই কথাটা থেকে বুঝতে পারছি যে সংবিধান হচ্ছে কিছু নির্দিষ্ট বা সুনির্দিষ্ট ধারা, আইন এর সমষ্টি। এই সংবিধান 1946 সালের 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালের 26শে নভেম্বর কার্যকর হয়। এই গৃহীত হয় আর কার্যকর হয়, তোমরা পরের স্লাইডে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ফরমেশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের গঠনটা কিভাবে হয়েছিল। আগের দিন ক্লাসে তোমরা পড়েছিলে যে ষোড়শ মহাজনপদ, ভারতীয় মানচিত্র, বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন বাণিজ্য। সুতরাং আমরা আগে ব্রিটিশদের অধীনে ছিলাম, এবার ব্রিটিশদের অধীনে বিভিন্ন আন্দোলন হয়েছে, বিদ্রোহ হয়েছে, যাতে আমরা নিজেরা স্বাধীন হতে পারি। আমি যে সালটার কথা বলছি 1946 বা 1935-এর পর, এই সময় ভারত আস্তে আস্তে স্বাধীনতার দিকে ক্রমশ এগুচ্ছে। এই সময় তোমরা যে আগের দিন ষোড়শ মহাজনপদ পড়েছিলে, সেইখানে এই সংবিধানের কথা না থাকলেও সংবিধানের কিছু কিছু টার্ম সেখানে ব্যবহৃত হয়েছিল, আমরা আসবো সেই কথাগুলোই। তা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভারত স্বাধীনতার দিকে এগুচ্ছে। এই সংবিধান কথাটা প্রথম বলেন 1934 সালে মানবেন্দ্রনাথ রায়, প্রথম সংবিধান কথাটা বলেন। তারপর 1935 সালে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর অবদান অনস্বীকার্য। দেখো কিভাবে সংবিধান গঠন হচ্ছে। 6ই ডিসেম্বর 1946, 6ই ডিসেম্বর 1946 প্রথম গঠন করা হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন অ্যাকর্ডেন্স উইথ ফ্রেঞ্চ প্র্যাকটিস। মানে ব্রিটিশরা থাকাকালীন আমাদের মন্ত্রী কমিশন বা ক্যাবিনেট কমিশন গঠন করা হয় এই কনস্টিটিউশন রচনার জন্য। 9ই ডিসেম্বর 1946 এই ক্যাবিনেটের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংটা হয় কনস্টিটিউশন হলে, যেটা বর্তমানে সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট নামে পরিচিত। তাহলে 6ই ডিসেম্বর গঠন করা হলো, 9ই ডিসেম্বর সেই ক্যাবিনেটের বা সেই মন্ত্রী কমিশনের প্রথম মিটিংটা হলো। 22শে জুলাই 1947 ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেড, আমাদের জাতীয় পতাকা গ্রহণ করা হলো। মানে জাতীয় পতাকা কেমন হবে বা আমরা যে বর্তমানে জাতীয় পতাকাটা দেখছি, সেই জাতীয় পতাকাটা গ্রহণ করা হয় 22শে জুলাই 1947। তারপর 15ই আগস্ট 1947, 1947-এর 15ই আগস্ট আমরা সবাই জানি স্বাধীনতা দিবস। এই দিন ভারত স্বাধীনতা লাভ করে, অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়া স্প্লিট ইন্টু দ্য ডমিনেশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ডমিনেশন অফ পাকিস্তান। এই দিনই ভারত আর পাকিস্তান আমরা সবাই জানি আগে এক ছিল। এই 15ই আগস্ট 1947-এর পর এটা দুভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে আমরা সেটা জানি, বর্তমানে একদিকে ভারত আর একদিকে পাকিস্তান। এরপর আসছি 29শে আগস্ট 1947। 29শে আগস্ট 1947 ড্রাফটিং কমিটি অ্যাপয়েন্টেড উইথ বি.আর. আম্বেদকর অ্যাজ ইটস চেয়ারম্যান। 29শে আগস্ট 1947 এই সংবিধান রচনার জন্য একটা খসড়া কমিটি গঠন করা হয়। এই খসড়া কমিটির চেয়ারম্যান হন বি.আর. আম্বেদকর। আমরা সবাই বি.আর. আম্বেদকরের নাম শুনেছি। এই বি.আর. আম্বেদকরের সংবিধান রচনার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা আছে। এই যে আজকের সংবিধান আমরা দেখছি, এই সংবিধান রচনা করার জন্য যে খসড়া কমিটি গঠন করা হয়েছিল 1947-এ, তার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ও আরো কিছু মানুষের সহায়তায় সেই কমিটি এই সংবিধান রচনা শুরু করেন। এবার আসছি 24শে জানুয়ারি 1950, লাস্ট মিটিং অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, দ্য কনস্টিটিউশন ওয়াজ সাইন্ড অ্যান্ড অ্যাকসেপ্টেড। 1950-এর 24শে জানুয়ারি এই মন্ত্রী কমিশন বা ক্যাবিনেট মিশনের শেষ মিটিং হয় এবং তারা যে সংবিধানটা পেশ করেছিল সেখানে সই করা হয় এবং গ্রহণ করা হয়। এবার আসছি 26শে জানুয়ারি 1950। খুব গুরুত্বপূর্ণ এই দিনটা, 26শে জানুয়ারি 1950।
দ্য কনস্টিটিউশন কেম ইন ফোর্স, মানে সংবিধানটা কার্যকর করা হয়। এই যে আজকে আমরা সংবিধান দেখছি, যে ভূমিকাটা দেখছি সংবিধানের, এটার কার্যকর বা এটা শুরু হয় 26শে জানুয়ারি 1950। এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, at a total expenditure of 6.4 million to finish। এটা রচনা করতে খরচা হয়েছিল 6.4 মিলিয়ন। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি বিপুল পরিমাণ অর্থ এবং অনেক দিনের পরিশ্রমের ফসল বা অনেক দিনের পরিশ্রমের জিনিস আজকে আমাদের এই সংবিধান। এবার এই সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ চিত্র আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ ছবি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, প্রথম ছবিটা হচ্ছে বি আর আম্বেদকর। আমরা সবাই জানি বি আর আম্বেদকরকে বাবা সাহেব আম্বেদকরও বলা হতো। বি আর আম্বেদকর তৎকালীন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে এই সংবিধানটা তুলে দিচ্ছেন প্রথম ছবিতে। সেই তারিখটা হচ্ছে 25শে নভেম্বর 1950। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি 1950-এর কনস্টিটিউশন অ্যাসেম্বলির মিটিং। ওই যে বললাম শেষ মিটিং অনুষ্ঠিত হয়েছিল, সেই মিটিং এর চিত্রটা আমরা এই দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি। 3 নম্বর ছবিতে তৎকালীন জওহরলাল নেহরু এই কনস্টিটিউশন বা সংবিধানে সই করছেন। আমরা সবাই জানি প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর সংবিধানে সই করেন। এবার আসছি সংবিধানের প্রস্তাবনা, যেটা আমরা কোনো বই খুললেই বা কোনো পাঠ্য বই খুললেই পৃষ্ঠাতে লেখা থাকে এই প্রস্তাবনাটা। সংবিধানের প্রস্তাবনা, একে সংবিধানের আত্মাও বলা হয়। আমরা সবাই জানি আত্মা কি, যেটা যেটা ভিত্তি করে মানুষ গড়ে ওঠে, আমরা এটা বিশ্বাস করি আত্মা। এই সংবিধানের প্রস্তাবনাকেও সেই সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের প্রস্তাবনাকে ভিত্তি করেই সমগ্র সংবিধানটা রচিত হয়েছিল। দেখে নেব। সংবিধানের প্রস্তাবনায় 5টা শব্দের কথা উল্লেখ আছে: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এই 5টা শব্দের উল্লেখ আছে। সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এই শব্দগুলো ছিল 1976-এর 42তম সংশোধনের পর সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই দুটো কথা যুক্ত করা হয়। এবার দেখে নিই সার্বভৌম বলতে কি বোঝায়। সার্বভৌম বলতে বোঝায় ভারত আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি চূড়ান্ত ক্ষমতার অধিকারী কিন্তু ভারতই। আমাদের কেউ আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারবে না কোনো দেশ। যেমন বর্তমানে আমরা জানি কাশ্মীর নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশ সেখানে পরামর্শ দিচ্ছে ঠিকই, কিন্তু ভারত সেখানে বারবারই বলছে যে আমাদের এটা আভ্যন্তরীণ বিষয়, আমরা এটা মিটিয়ে নেব। এই কথাটা থেকেই সার্বভৌম কথাটা। সার্বভৌম মানে হচ্ছে বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ নির্দেশ অনুরোধ ভারত মানতে বাধ্য নয়, ভারত নিজের দেশের মধ্যে সিদ্ধান্ত নিজেই নেবে। দ্বিতীয় কথায় আসছি, দ্বিতীয় কথাটা হচ্ছে সমাজতান্ত্রিক। আচ্ছা তোমরা কি বলতে পারবে সমাজ কাদের নিয়ে চলে? কেউ কি বলতে পারবে সমাজ কাদের নিয়ে চলে? সাধারণ মানুষদের নিয়ে। বা সাধারণ মানুষ এবং সাধারণ, সরকার সমস্ত। বা 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 তাহলে সাধারণ মানুষ, ঠিকই বলেছো, সমাজতান্ত্রিক মানে সাধারণ মানুষ নিয়ে চলে। তাহলে সমাজতান্ত্রিক মানে হচ্ছে সাধারণ মানুষ বা মানুষের সমান অধিকার। মানে একটা আইন, সেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, যেমন পুলিশের ক্ষেত্রেও প্রযোজ্য, তেমন সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। সরি, একটু ডিস্টার্ব হলো।
তা সমাজতান্ত্রিক মানে হচ্ছে একটা সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাহলে আইন সবার জন্য সমান। একজন প্রধানমন্ত্রী পুলিশের জন্য যে আইন প্রযোজ্য, সাধারণ মানুষের ক্ষেত্রেও সেই আইন প্রযোজ্য। এরপর আসছি ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায়, আমরা জানি ধর্মনিরপেক্ষ মানে, সবাই জানি, কেউ কি বলতে পারে ধর্মনিরপেক্ষ মানে কি? যে কোনো ব্যক্তি তার নির্দিষ্ট ধর্ম পালন করতে পারবে, তাতে কেউ কেউ কোনো বাধা দেবে না। বাহ বাহ, আর কেউ? আর কেউ বলতে পারবে? ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে ধর্মের দিক থেকে নিরপেক্ষ, কোনো একটা নির্দিষ্ট ধর্মের ওপর সে গুরুত্ব দেবে না। আমরা সবাই জানি ভারতে কোনো নির্দিষ্ট ধর্ম নেই। এই ধর্ম সবার নিজের নিজের ধর্ম, ভারতের কোনো রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, ধর্ম নিরপেক্ষ, ভারত একটা দেশ। এরপর আসছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণের শাসন। জনগণের শাসন কেমন? না, জনগণের শাসন হচ্ছে যেখানে জনগণে ঠিক করে নেবে তাকে কে শাসন করবে। যেমন আমরা আমাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আমরাই নির্বাচন করি আমাদের পঞ্চায়েত প্রধান কে হবে, আমরাই নির্বাচন করি আমাদের কেন্দ্রে আসবে, আমরাই নির্বাচন করে আমাদের রাজ্যে কে আসবে। মানে আমাদের ভোটাধিকার ক্ষমতাটা আমাদের হাতে আছে। আমরাই নির্বাচন করছি কে আমাদের শাসন করবে, মানে পুরো ক্ষমতাটা জনগণের হাতে। এক্ষেত্রে আমরা ভোট দিয়ে কেন্দ্র এবং রাজ্যের কে শাসন করবে সেটাকে নির্ধারণ করি। এটাকেই বলছে গণতন্ত্র বা গণতান্ত্রিক। এরপর আসছে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র বলতে বোঝায় যে বংশানুক্রমিক কোনো রাজা বা রানীর এখানে স্থান নেই। মানুষের ক্ষমতায় শেষ, সাধারণ মানুষের ক্ষমতায় শেষ, সাধারণ মানুষ যা বলবে সেটাই হবে। যেমন ব্রিটেনে যেমন রাজা রানী আছে, তার পরিবারের লোকজনই রাজা রানী হয়, কিন্তু ভারতে সেটা নেই। ভারতে কি না, ভারত ভোট দেয়, ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করে, ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে পরোক্ষভাবে। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের হাতে বা ভারতের কাছে সমস্ত ক্ষমতাটাই দিয়ে আছে জনগণের কাছে, কোনো বংশানুক্রমিক কোনো ক্ষমতার এখানে স্থান নেই। তাহলে বোঝা গেল সংবিধানের প্রস্তাবনা। এরপর আমি আসছি সংবিধানের বৈশিষ্ট্য। সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে বৃহত্তম লিখিত সংবিধান। পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। বিভিন্ন দেশ থেকে সংবিধানের অংশ নিয়ে এবং রাষ্ট্রপতি নিজস্ব বা তৎকালীন বি.আর. আম্বেদকরের নিজস্ব পরামর্শে এবং তৎকালীন মানুষের পরামর্শে এই সংবিধান রচিত হয়েছে। যেমন সাউথ আফ্রিকা থেকে আমাদের এই সংশোধনের ভূমিকাটা নেওয়া হয়েছে, সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, কানাডা থেকে নেওয়া হয়েছে যে রাজ্য কেন্দ্রের ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি, সেটা। এইভাবে সংবিধান একটা বৃহত্তম লিখিত আকার ধারণ করেছে। এরপর আসছে বিশালতা ও জটিলতা। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম ও জটিলতম সংবিধান। যখন সংবিধান লিখিত হয়েছিল তখন 395টা ধারা ছিল এবং 8টা তফসিল ছিল। বর্তমানে সেটা হয়েছে 450টি ধারা এবং 12টি তফসিল। ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সংবিধান বাড়ছে এবং এই ধারা তফসিলের ভেতরে আরো আছে, সেগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসে জানবো। এরপর আসছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে ভারতীয় সংবিধানে এই যে কেন্দ্র আর রাজ্য দুটোকে কিন্তু ভাগাভাগি করা হয়েছে, কাউকেই বেশি গুরুত্ব দেওয়া হয়নি। রাজ্যের হাতেও যেমন ক্ষমতা আছে, কেন্দ্রের হাতেও ক্ষমতা আছে। এইভাবে যুক্তরাষ্ট্র মানে যৌথ ব্যবস্থা এখানে চলে ভারতে।
এরপর আসছি, পরের বৈশিষ্ট্য হচ্ছে নমনীয় ও কঠোর। ভারতীয় সংবিধান একদিকে যেমন নমনীয়, তেমন অপরদিকে কঠোর। কোনো ধারা পরিবর্তন করতে গেলে রাজ্যসভা লোকসভার 2/3 ভোটাভুটিতে পাস করতে হয়। এই বিষয়টা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, কেমন ভাবে ভোটাভুটি হয়, কেমন ভাবে পাস করা হয় কোনো বিল, সেগুলো আমরা পরের ক্লাসে জানবো। আজকে এটুকু জানো যে একটা আইনকে সংশোধন করতে গেলে সে হঠাৎ করে সংশোধন হয়ে যাবে না, তার নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে, সেটা পেরিয়েই তবে সে সংশোধন করতে পারবে। তাই ভারতীয় সংশোধন নমনীয় ও কঠোর। এরপর আসছে ধর্ম নিরপেক্ষ। তোমরা আগেই উত্তর দিলে, ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা হয়নি, এখানে সব ধর্মই সমানভাবে দেখা হয়। এর পরের বৈশিষ্ট্য গণতান্ত্রিক, আগেই বলা হলো। গণতান্ত্রিক মানে হচ্ছে এখানে জনগণই শেষ কথা, মানুষই ভোট দিয়ে নির্বাচন করবে কে তাকে শাসন করবে, মানুষের হাতের ক্ষমতাই শেষ। সুতরাং সংবিধানের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এরপরে আসছি আঞ্চলিক স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন মানে হচ্ছে স্ব আয়ত্ত যুক্ত শাসন, মানে নিজেকেই নিজে শাসন করা। এটা কেমন না, এই যে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা নির্বাচন করছি যে আমাকে কে শাসন করবে, কোন দল শাসন করবে, বা কে শাসন করবে, কোন ব্যক্তি। এই আঞ্চলিক বা নিজের অঞ্চলে যে স্বায়ত্ত শাসনটা চলে সেটাকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, আর একটা হচ্ছে পৌর ব্যবস্থা। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থা বা পৌর ব্যবস্থা সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? গ্রামে পঞ্চায়েতের নাম শুনেছি, আর শহরে পৌর কথাটা শুনেছি। বাহ, পৌর অঞ্চল বলে, আর গ্রামে পঞ্চায়েত আছে, সেইভাবে শুনেছি পঞ্চায়েত আর পৌর কথাটা। বাহ। আর কেউ, আর কেউ বলতে পারবে? স্যার ওই একই জিনিস, গ্রামের মধ্যে আমরা যারা থাকি তারা পঞ্চায়েত শুনেছি, কোনো কিছু দরকার পড়লে পঞ্চায়েতে যোগাযোগ মিলবে। আর শহরের কোনো কিছু সুযোগ সুবিধাতে সেখানকার পৌর ব্যবস্থা যেটা আছে তারা তাদের সাহায্য করে, এটাই শুনেছি। তার মানে আমরা কি বুঝতে পারছি, তোমাদের আলোচনা থেকেই আমরা এই ধারণাটায় আসছি যে পঞ্চায়েত মানে একটা গ্রাম কেন্দ্রিক, আর পৌর ব্যবস্থা মানে হচ্ছে একটা শহর কেন্দ্রিক। আচ্ছা, দেখে নি চলো। পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা মানে তোমরা ঠিকই বলেছো, একটা গ্রাম কেন্দ্রিক ব্যাপার। গ্রাম থেকে এই পঞ্চায়েত ব্যবস্থার কথাটা এসছে। কেমন না, প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ। 18 বছর হলে আমাদের ভোটদানের ক্ষমতা হয়। এবার আমরা এই যে ত্রিস্তরীয় কথাটা শুনে থাকি, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট মানে কি, 3টে স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। পঞ্চায়েত ব্যবস্থাটা, ম্যাম এক সেকেন্ড। অঞ্চল কি বেরিয়ে গেল? না ম্যাম, আছে, একটু ডিস্টার্ব হচ্ছিল, একটা ফোন আসছিল। হুম, ডু নট ডিস্টার্বটা অ্যাক্টিভেট করে দেবে। হ্যাঁ ম্যাম, ওটা ভুলে গেছি। হুম হুম হুম। করো করো, শেষ করো শেষ করো। হ্যাঁ, তোমরা প্রেজেন্ট স্ক্রিনটা দেখো। তাহলে আমরা যে আলোচনা করছিলাম পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে 3টে স্তরে আমরা ভোট দিই: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর জেলা পরিষদ। এই গ্রাম পঞ্চায়েত হচ্ছে
কতগুলি গ্রাম বা কিছু গ্রাম নিয়ে সমষ্টি নিয়ে সেটা হয় পঞ্চায়েত বা পঞ্চায়েতের এলাকা। কয়েকটি গ্রাম নিয়ে আবার একটা ব্লক বা বিডিও অফিস আমরা জানি, সেখানে হচ্ছে পঞ্চায়েত সমিতি। সেখানে সাধারণত সভাপতিত্ব করেন সভাপতি। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের মানে প্রধান হন গ্রাম প্রধান বা প্রধান। পঞ্চায়েত সমিতিতে সভাপতিত্ব করেন সভাপতি। গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতির সদস্যদের মতোই 5 বছরের জন্য জেলা পরিষদের সদস্যরা নির্বাচিত হন। সেখানে সাধারণত সভাপতিত্ব করেন সভাধিপতি। তাহলে প্রধান, সভাপতি, সভাধিপতি, আমরাই এটা নির্বাচন করি নিজেরা ভোট দিয়ে। তাহলে গ্রামে আমরা সাধারণ মানুষ যে ভোট দিয়ে যাদের নির্বাচন করি, এই প্রধান, সভাপতি, সভাধিপতি, তাই আমরা এটাকে স্বায়ত্তশাসন বলছি। আচ্ছা, গ্রাম তো গেল, এরপর থেকে শহরের কেমন শাসন ব্যবস্থা। শহরের শাসন ব্যবস্থার মধ্যে আসছে ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান, মানে পৌর ব্যবস্থা। এই সমগ্রটা নিয়ে পৌর ব্যবস্থাটা কেমন না, কতগুলো বাড়ি বা কতগুলো জায়গার সমষ্টি নিয়ে হচ্ছে একটা ওয়ার্ড। সেই ওয়ার্ডে যিনি ভোটে জিতছেন তিনি হচ্ছেন কাউন্সিলর। সেই কাউন্সিলর গঠন করছেন পৌরসভা, বা কতগুলি কাউন্সিলর নিয়ে হচ্ছে একটা পৌরসভা। সেই পৌরসভায় যিনি প্রধান তিনি হচ্ছেন চেয়ারম্যান। তাহলে এই সমগ্র ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যান নিয়ে গঠিত হচ্ছে একটা পৌর ব্যবস্থা। এই পঞ্চায়েত ব্যবস্থা বা পৌর ব্যবস্থা সমগ্রটাই হয় 5 বছরের জন্য। আমরা জানি 5 বছর অন্তর অন্তর আমরা ভোট দিই, এই ভোট দিয়ে আমরা তাদের জেতাই। আচ্ছা, তোমরা তাহলে আজকের অনুশীলনীগুলো দেখলে। ভারতীয় সংবিধান, সংবিধানের প্রস্তাবনা, আঞ্চলিক স্বায়ত্তশাসনের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা, পৌর ব্যবস্থা। আচ্ছা, এবার তোমাদের আজকের ক্লাস থেকে বাড়ির কাজ একটা দিই। তোমাদের বাড়ির কাজ থাকবে, ধরো তোমার স্থানীয় অঞ্চলের বাসিন্দারা তোমায় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় নির্বাচন করে পাঠালেন। তোমার এলাকার পরিবেশ উন্নতির জন্য কি ব্যবস্থা নেবে। মানে ধরো তুমি নিজে প্রধান বা চেয়ারম্যান বা কাউন্সিলর হয়েছো, তুমি নিজের এলাকার জন্য বা নিজের এলাকার উন্নতির জন্য কি কি ব্যবস্থা নেবে। আচ্ছা, তুই একজন বলো তো একে একে। যদি তুমি নিজে প্রধান বা কাউন্সিলর হও, নিজের গ্রামের জন্য কি ব্যবস্থা নেবে। আচ্ছা অঞ্জন, এবার শেষ করতে হবে, ও দেবে তো, ওর একটু সময় এমনিতেই কম হয়ে যাচ্ছে, 4টে পর্যন্ত। ধরো আমি চাইলেও ক্লাস টানতে পারবো না। আমি খুব আচ্ছা, সামান্য কথা বলছি এটা নিয়ে, এরপরে আরো বলতে হবে। প্রথমত ইন্টারাকশনটা মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছিল। সবাই বলবে এর পরের ক্লাসে বা মেসেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কথা বলতে পারি, যেহেতু আজকে সময় শর্ট রয়েছে। আহ আর এত বড় জায়গা, মানে এটা অনেক হায়ার লেভেলের জন্য হয়ে যাচ্ছে। ক্লাস 8-এ এত কিছু একদিনে তুমি পড়ানোর সুযোগ পাবে না, তাই জায়গাটা অনেকটা ছোট করতে হবে। হ্যাঁ, আমি তোমায় পরে আরো ডিটেলসে বলবো এগুলো নিয়ে, বা সবাই আরো আমরা গ্রুপে আলোচনা করব। আজকে আরেকটা কে দেবে, পায়েল বলেছিলে দেবে। পায়েল শুরু করে দাও। থ্যাংক ইউ ম্যাম। হুম আচ্ছা হুম ম্যাম, শুরু করব? শুরু করো, শুরু করো। আচ্ছা, হুম গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমার পাঠ্য বিষয় হচ্ছে পড়ানোর, সেটা হচ্ছে আহ, অশোকের সাম্রাজ্য ও ধর্মপ্রচার। আমরা আগে জেনেছি ষোড়শ মহাজন পদের মাধ্যমে অনেক 16টি রাজপদের উত্থান হয়েছিল। তার মধ্যে মগধের উত্থানকে ঘিরে মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। তো মৌর্য সাম্রাজ্যের মৌর্য এই কথাটি এসছে মৌর্য বংশ থেকে। মৌর্য বলতে ময়ূরকে বোঝায়। তো মৌর্য সাম্রাজ্যের কথা কেউ 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 কি শুনেছো? শুনে থাকলে আমাকে অ্যান্সার দিন। আচ্ছা, শুনুন। হ্যাঁ ম্যাম, ঠিক শুনেছি। আছে। আচ্ছা, একটা কথা পায়েল, তুমি আচ্ছা, স্ক্রিন প্রেজেন্টেশন হ্যাঁ করবে না? হ্যাঁ ম্যাম, করবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, করো করো। একটু পরে করছি। হুম। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার নেতৃত্বে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছিল। তিনি তারপরে এসেছিলেন, তিনি হলেন সম্রাট বিন্দুসার। বিন্দুসার পুত্র
তিনি হলেন সম্রাট অশোক। তার সময়কাল ছিল 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সম্রাট অশোক তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে, আর তার রাজ্যাভিষেক ঘটেছিল 269 খ্রিস্টপূর্বাব্দ সময়ে। এরপর প্রেজেন্ট করতে পারছি না। হয়েছিল তো প্রেজেন্টিং, এবার তুমি ম্যাপটা খোলো, হয়ে যাবে। ম্যাপটা হলো তো মাঝখানে, করো। হুম। ম্যাপটা খোলো, হ্যাঁ এই তো হয়েছে, পড়াও। আচ্ছা। অশোকের শিলালিপিগুলি হলো ব্রাহ্মী, খরষ্টি, অ্যারামাইক ও গ্রিক ভাষায় লেখা। তার যে লিপিগুলো সেগুলি। অশোককে আমরা মূলত কিভাবে চিনি তোমরা কেউ বলতে পারবে? যদি বলতে পারো উত্তর দাও। অশোকের নামটা তোমরা কি শুনেছো কখনো? আচ্ছা, হ্যাঁ, অশোকের নাম বলো বলো। শুনেছি মৌর্য বংশের রাজা ছিলেন অশোক। আচ্ছা, তিনি ছিলেন মৌর্য বংশের তৃতীয় রাজা। তিনি মৌর্য বংশের তৃতীয় রাজা এবং শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত ছিলেন। কথিত আছে তিনি সিংহাসন আরোহণের সময় ভাতৃ হত্যার জন্য মানে 99 জন ভাইকে তিনি হত্যা করেছিলেন, যার ফলে তিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন। এই সমস্ত কথাগুলি আমরা কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র বা মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা এইসব গ্রন্থ থেকে জানতে পারি। বা তার যে বিভিন্ন রকম যে শিলালেখ গুলো আছে, যেমন মাস্কি শিলালেখ, জুনাগড় লেখ, কান্দাহার লেখ, ভাবরু লেখ বা বারাবর লেখ, সেগুলি থেকে আমরা জানতে পারি। এর মধ্যে মাস্কি লেখ থেকে আমরা জানতে পাই যে তিনি দেবনাংসীয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। তোমরা কি বলতে পারবে দেবনাংসীয় প্রিয়দর্শী এই সংস্কৃত কথাটি আর কি মানে আছে? যতটুকুনি বলতে পারবে বলো, তারপর আমি বলে দেবো। দেবতার প্রিয় ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, মানে দেবতার প্রিয় রাজা। অনেকটাই হয়েছে, ভালো হয়েছে। এরপর তিনি 261 খ্রিস্টপূর্বাব্দে, মানে মতান্তর আছে যে সালটা নিয়ে একটু মতান্তর আছে, যে 260 খ্রিস্টপূর্বাব্দ বা 261 খ্রিস্টপূর্বাব্দে যে কলিঙ্গ যুদ্ধের সূচনা হয়েছিলেন, তিনি তাতে জয়লাভ করেছিলেন। এবং সেটি ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন, অনেক বাড়ি নষ্ট হয়। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক নিহত হয়, 1.5 লক্ষ মানুষ নির্বাসিত হয়, আরো বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। এইরকম, তাই তিনি সেই যুদ্ধের পর চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। তার মন ব্যথিত হয়ে ওঠে এই ভয়াবহ পরিণামের ফলে। তারপরে তিনি অহিংসা নীতি গ্রহণ করেন। আমার পড়ানোর মেন জায়গাটা হচ্ছে অশোকের ধর্মপ্রচার ও ধম্মনীতি। অশোক তার ধর্মকে ধম্ম নামে পরিচিত করেন। তিনি অশোকের মায়ের নাম ছিল সুভদ্রাঙ্গী বা ধম্ম। সেখান থেকেই বলা হয় যে তার ধর্মের নাম তিনি ধম্ম রাখছেন। তো আহ তিনি ধর্ম প্রচারের জন্য জুট, ধর্ম মহামাত্র, স্ত্রী মহামাত্র, রাজুক, পুরুষ, প্রতিবেদক প্রভৃতি বিভিন্ন পদ তিনি সৃষ্টি করেন। তো ওইসব পদের মাধ্যমে তিনি কর্মচারীদের ডাকেন এবং তার ধর্ম প্রচার করতে তার সুবিধা হয় তাতে। তিনি ধর্ম প্রচারের জন্য ধর্ম মহারক্ষিতকে মহারাষ্ট্রে পাঠান। মহারাষ্ট্রে পাঠান। তারপর মহারক্ষিত বলে একজন ছিলেন, তারই
রাজ্যসভায়। সেখানে তিনি তাকে বিদেশে পাঠান, বিদেশে সিরিয়া, মিশর প্রভৃতি জায়গায় প্রেরণ করেন এবং তার পুত্র ছিলেন মহেন্দ্র। সেই মহেন্দ্রকে এবং তার কন্যা ছিল সংঘমিত্রা। তাকে তিনি সিংহলে পাঠান ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে পড়েন এবং তিনি ওই ধর্মটাই ধম্ম নামে প্রচার করতে থাকেন। তার শাসনকালে তিনি বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন। সেই বৌদ্ধ সঙ্গীতই তৃতীয় যেটা ছিল পাটলিপুত্রে আয়োজন করা হয়। আমরা এসব জানতে পারি অশোকের মুখ্য অনুশাসনগুলি থেকে। তার মধ্যে প্রথমটি হলো প্রথম মুখ্য গিরিশাসন। সেখানে বলা হয় পশু বলি নিষিদ্ধকরণ। মানে তিনি সেই গিরিশাসনে সাম্রাজ্যের জন্য পশু বলি নিষিদ্ধকরণ করেছিলেন। যেহেতু তিনি অহিংস ধর্মমতে গৃহীত করেছিলেন, তাই তিনি পশু বলিটা নিষিদ্ধকরণ করেছিলেন। তারপরে এসছে দ্বিতীয় মুখ্য গিরিশাসন। সেখানে তিনি মানুষ ও পশুদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, বিভিন্ন দাতব্যলয়, সরাইখানা প্রভৃতির বিভিন্ন রকম ব্যবস্থা করেছিলেন। তারপর আসছে তৃতীয় মুখ্য গিরিশাসন। এই যে ম্যাপটাকে সবাই একটু ম্যাপটাকে জুম করে দেখো। এই যে সাঁচি, বোধগয়া, অঙ্গ, পাটলিপুত্র এগুলি সবই তার রাজ্যের মধ্যেই পড়ে এবং এই রাজ্যগুলি শাসনের মাধ্যমে তিনি তার ধর্মকেও এইসব জায়গাগুলিতে প্রচার করতে শুরু করেন। এইসব রাজ্যের বাইরেও, ভারতের বাইরে, ভারতবর্ষের বাইরে এই সিংহল যে দেশটি আছে, সিংহল এই দেশটিতে তিনি তার ছেলে এবং মেয়েকে পাঠান এবং তাপপর্ণিতে তারা সেই ধর্ম প্রচার করতে থাকেন। এরপর আসি অশোকের স্তম্ভলেখ। অশোকের স্তম্ভলেখগুলির মধ্যে হলো প্রথম স্তম্ভলেখ। প্রথম স্তম্ভলেখে বলা আছে যে সামাজিক বিধি সম্বন্ধীয় বিবরণ। সামাজিক যে বিভিন্ন বিধি, সামাজিক চলার পথে যে বিভিন্ন আমাদের বিধি মেনে চলতে হয়, সেই সব বিধি নিয়ে তিনি ওইখানে এই স্তম্ভলেখটিতে বিভিন্ন বিবরণ দেওয়া আছে। দ্বিতীয় স্তম্ভলেখ চক্ষুদান। চক্ষুদানের কথা বলা আছে দ্বিতীয় স্তম্ভলেখে, যে যারা মারা যাবে তাদের চক্ষুটা যদি সে দান করে যায়, তাহলে আরেকজন সেই চক্ষু দান করলে সেই চক্ষু দিয়ে দেখতে পারবে। তৃতীয় স্তম্ভলেখ, সেখানে আছে আত্মা ও পাপ সম্পর্কিত ধারণা। মানে আত্মা ও পাপ এগুলি বিভিন্ন দার্শনিক ধারণা তার তৃতীয় স্তম্ভলেখে ছিল। অশোকের শিলালিপিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, মুখ্য শিলালিপি আর গৌণ শিলালিপি। মুখ্য শিলালিপিগুলোর মধ্যে পশু বলি নিষিদ্ধকরণ, চোল পাণ্ড্য সাতপুরার বিবরণ, প্রাদেশিক রাজুক যুদ্ধের ধর্মপ্রচার প্রভৃতির কথা আছে, বা ধর্ম মহামাত্রদের যে কর্তব্যের কথা আছে সেসবও বলা আছে। মন্ত্রী পরিষদ, প্রতিবেদিকার বিবরণ, বোধিগাছ দর্শন। বোধি বৃক্ষের কাছে তিনি সাধনা করেছিলেন, সেটি বোধিগাছ নামে পরিচিত। তিনি বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে অপ্রাসঙ্গিকতার কথা বলেছেন, ধর্মনীতির কথা বলেছেন। সকল ধর্মের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। তিনি মনে করতেন যে সকল ধর্ম সহানুভূতি দেখানোর প্রয়োজন আছে, কারণ সকল ধর্ম একই। তার মতে সব মনীষে প্রজামম। সব মনীষে প্রজামম বলতে বোঝায় যে সমস্ত মানুষ তার কাছে সমান প্রজা হিসেবে থাকবেন। এরপরে আসছে গৌণ স্তম্ভলিপিগুলো। গৌণ স্তম্ভলিপিগুলোর মধ্যে হলো মানে আমি যেগুলো এখানে ইন্টারাপ্ট করছি পায়েল। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ ম্যাম। প্রথমত টাইমও শেষ হয়ে গেছে, আর দ্বিতীয়ত তোমাকে আমি আরেকটু আচ্ছা ভাবতে বলবো এটা নিয়ে। তুমি আরেকটু ভাবো। আমি আচ্ছা, আরেকদিন করবে, যেমন বলছি দেখো তুমি ম্যাপটা ঠিক মানে আছে। এর আগের দিন আরেকজন এই ভুলটা করেছিলে, সেই ভুল মানে অতটা হয়তো গোছাতে পারছো না। যে জায়গাটা ম্যাপ সেই জায়গাটা বাদ আচ্ছা দিয়ে যখন অনেক কিছু পড়াচ্ছ, তখন সেটার জন্য যেটা শিল্পা করেছে হুম চার্ট বা কিছু, সেটা করতে হবে। কেন কি হুম হুম, না হলে তো আচ্ছা আমরা অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছি। আর আদারওয়াইজ শুধু ঠিক আছে। ধর্ম প্রচারের এই জায়গাটা বলেও তুমি স্টপ করে দিতে পারতে। হ্যাঁ,
ঠিক আছে? তুমি এটাকে আচ্ছা আরেকটু আচ্ছা ঠিক আছে গোছাও, ঠিক আচ্ছা আছে? গুছিয়ে এইটাকে আচ্ছা আরেকটু গোছাও, আচ্ছা ম্যাম গুছিয়ে আরেকদিন দেবে। হুম, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা আজকে ঠিক আমি আছে ম্যাম ক্লাসটা অফ করছি, দেবো আর বাকি আমি আচ্ছা মেসেজ হোয়াটসঅ্যাপে করছি, তিনজনেরই পড়ানো সংক্রান্ত কিছু আমি করছি। বাকি যারা ছিলে সবাই সেখানে আচ্ছা লেখো যে কোন কোন জিনিস ইমপ্রুভ করলে কার আরো ভালো হবে, ঠিক আছে? আর রেকর্ডিংটা পেয়ে যাবে। রেকর্ডিংটা দেখলে বুঝতে পারবে, তোমরা যারা আজকে পড়ালে সবাই নিজের রেকর্ডিংটা দেখবে। আজকে আমি আপলোড করবো ইউটিউবে, তারপর লিঙ্কও পাঠিয়ে দেবো। সবাই দেখবে, দেখলে বুঝতে পারবে কোন জায়গাটা আরো মডিফিকেশন দরকার, ঠিক আছে? ঠিক আছে ম্যাম আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম বলছি আমারও দেওয়ার কথা ছিল, কিন্তু আমার প্রচুর নেটওয়ার্ক প্রবলেম বলে কেটে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে তো অফ হয়ে যেতেই হবে এমনি। আজকে তো আর কিছু করার নেই, আবার নেক্সট দিন হবে, আমি বলে জানিয়ে দেবো। ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা।